আমার জন্ম হয়েছিল 1929 সালে 15ই ডিসেম্বর। অবিভক্ত ভারত বা অবিভক্ত বাংলাদেশে মালদহ জেলা তখন অবিভক্ত ছিল। ওই জেলার দক্ষিণ অঞ্চলে কালীনগর গ্রামে আমার আব্বা ছিলেন একজন শিক্ষক। ওই সময়ে ইতিহাস যদি চর্চা করা যায় তাহলে মুসলিম সম্প্রদায়ের মধ্যে লেখাপড়ার চর্চা ছিল অত্যন্ত অল্প। বিশ্ববিদ্যালয় ওই সময় সমগ্র ভারতে মাত্র 3টি ছিল, কলকাতা, মাদ্রাজ এবং বোম্বাই। আমরা আজকে যে এলাকাটাকে বাংলাদেশ বলছি, এই বাংলাদেশে তখন কলেজের সংখ্যা ছিল 35 থেকে 36টার মতো। প্রত্যেকটি জেলায় কলেজ ছিল না। 2-4-5খানা গ্রাম মিলিয়ে এক একটা প্রাইমারি স্কুল। যে স্কুলে আমি প্রাথমিক পর্যায়ে লেখাপড়া করেছি ওই স্কুলের নাম নন্দলালপুর প্রাইমারি স্কুল। এমনভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি ছিল যে বাড়ি থেকে কোনোটাই 3-4 মাইলের কম না। হেঁটে যেতে হতো, রাস্তাঘাট মাটির রাস্তা। স্কুলে ভর্তি হওয়ার আগে আব্বা আম্মা বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান করেছিলেন। ওই অনুষ্ঠান ছিল ওই কোরআন শরীফ তেলাওয়াত, দোয়া, দরুদ এইসব পড়ার একটা অনুষ্ঠান। ওই অনুষ্ঠান যখন শেষ হলো তখন আমার আব্বা একজন সফেদ লম্বা দাড়িওয়ালা বয়স্ক ব্যক্তির হাতে আমাদের তুলে দিলেন 2 ভাই বোনকে। তখনকার জীবন ছিল খুব সহজ সরল। 2 পাশে আমরা বহু সংখ্যক কৃষককে তাদের কাজ করতে দেখতাম এবং আমরা স্কুলে যাচ্ছি এটাও তাদের কাছে একটা আনন্দের বিষয়। কোনো কোনো সময় ডেকে বলতেন এক কৃষক যে, বাবাজি আজকে কি লেখাপড়া হলো স্কুলে, যাওয়ার সময় আমাদের বলে যাবেন। তাদের অনুরোধে মাঝে মাঝে কিছু কবিতা আবৃত্তি করে তাদের শোনাতে হতো। কাজী নজরুল ইসলামের কবিতা, রবীন্দ্রনাথের কবিতা, কবি জসীমউদ্দীনের কবিতা, তার ছোট ছোট অংশগুলো শোনাতে হতো। তখনকার দিনের একটা ব্যাপার ছিল, শিক্ষক মানে ভয়ঙ্কর নিবেদিত প্রাণ। যা শেখানো প্রয়োজন তাই শেখাবেন। মালদা এমন একটা জেলা যেখানে এখন পর্যন্ত জনসমষ্টির অধিকাংশে মুসলিম। তখনও হিন্দুদের সংখ্যা খুব কম ছিল এবং স্কুলে আমরা বন্ধু বান্ধব সবাই মিলে কে হিন্দু আর কে মুসলিম এই চিন্তা ভাবনা করার সুযোগ পাইনি। তখন ক্লাস 4 বা প্রাইমারি পর্যায়ে সমাপ্তি বছরটায় ক্লাস 4-এ একটা পরীক্ষা হতো, বৃত্তি পরীক্ষা বলা হতো। এবং ওই বৃত্তি পরীক্ষার সময় আমাদের হেডমাস্টার সাহেব উনি নিজের সংসার চালাবার জন্য কাজ করতে হতো তাকে, কিন্তু এই জন্যই সম্ভবত সকালে বিকেলে যাতে প্রত্যেক ছাত্রকে, বিশেষ করে যাদের বৃত্তি পরীক্ষা দিতে হবে তাদেরকে নিজের বাড়িতে রেখে পড়াতেন। বৃত্তি পরীক্ষায় আমি ভালো করে জেলার মধ্যে প্রথম হয়ে 3 টাকা স্কলারশিপ বৃত্তি পাই। গোলাপগঞ্জ হাই স্কুল নতুন হলো, ওই গোলাপগঞ্জ হাই স্কুলে ভর্তি হয়ে 1948 সালে ম্যাট্রিক পাস করি।
1949 বা 50 সালের দিকে যদি গোটা বাংলাদেশের দিকে তাকাও, গভর্নমেন্ট কলেজ ছিল 4টা। এক রাজশাহী কলেজ, এক ঢাকা কলেজ। ঢাকা কলেজ ছিল অবস্থানটা ওই যে ওই মেয়রের অফিসের সামনে যে ফুলবাড়ি, ওই ফুলবাড়ি স্টেশন তারই সামনে ছিল ঢাকা কলেজ। চিটাগং একটা সরকারি কলেজ ছিল, আর এমসি কলেজ ছিল সিলেটে। পড়ার আগ্রহ, স্বপ্নই ছিল আমার রাজশাহী কলেজে পড়ব ইন্টারমিডিয়েটে। পদ্মার বন্যা, বিভৎস ভয়ঙ্কর বন্যা হয়েছিল 1942 সালে, এবং ওই এলাকায় কোনো ফসল কৃষকের হাতে ওঠেনি। এই জন্যই 1943 সালের যে দুর্ভিক্ষের কথা ইতিহাসে লেখা, 42-43 সাল থেকে আমাদের আর্থিক অবস্থাটা ভালো ছিল না, ভালো হয়নি, হলো না। আমার স্বপ্ন জেনেও আব্বা বললেন যে ওখানে পড়তে হলে যে ব্যয় হবে এটা খুব কষ্টকর হবে আর কি, এই ধরনের একটা কথা বললেন। তাতে আমি দরকার নেই। আদিনা ফজলুল হক কলেজ বলে একটা কলেজ আছে চাঁপাইনবাবগঞ্জের গ্রামাঞ্চলে, আদিনা ফজলুল হক কলেজ। এই কলেজের প্রতিষ্ঠাতা হলেন ইদ্রিস আহমদ বলে এক ব্যক্তি। জমিদারদের প্রতিবন্ধকতা, বাধা বিপত্তি সত্ত্বেও একেবারে গ্রামে একটা কলেজ, আদিনা ফজলুল হক কলেজ। ফজলুল হক সাহেবের শিষ্য ছিলেন। আর একটা মাদ্রাসা, সাধারণ লোকজনের কর্মের উদ্দীপনা দেওয়ার জন্য একটা টেকনিক্যাল স্কুল তিনি তৈরি করেছিলেন। দেখে আসলাম। শিক্ষক নেই ওখানে, লাইব্রেরিটাও ভালো না। তারপরও 2 বছর পরে আই ডিড এ ব্রিলিয়ান্ট রেজাল্ট, ওই কলেজ থেকে বেরিয়ে এলাম। শেষ দিন যখন দেখা করতে যাই তখন মনে চোখটা তার ছলছল করছে আর কি। ইদ্রিস আহমদ সাহেব বুকে চেপে ধরে বললেন যে বাপু, তুমি যে রেজাল্ট করেছো এখানে, আই ডিড ভেরি ওয়েল। তখন ওই 10 জনের লিস্ট হতো আর কি, টপ, যে তোমার রেজাল্টের জন্য এই কলেজটার অ্যাফিলিয়েশনটা কাটলো না। আদিনা ফজলুল হক কলেজে ওখান থেকে যখন ইন্টারমিডিয়েট পাস করলাম, তখন আমার শ্রদ্ধেয় ইদ্রিস আহমদ সাহেব, পরবর্তী সময় তিনি এমপি হয়েছিলেন, তিনি ভয়ঙ্কর খুশি হয়ে মানে অভিভূত হয়েছিলেন আর কি। আব্বাও খুশি হলেন। খুশি হলেন এই কারণে যে এইরকম কলেজ থেকেও তুমি যে এই রেজাল্ট করতে পারো, এবং এর ফলে 25 টাকা করে স্কলারশিপ পেয়েছিলাম আমি আদিনা ফজলুল্লাহ কলেজের রেজাল্টের ভিত্তিতে। এরপর আমাকে আর বলতে হয়নি, তিনি জানতেন যে আমার স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানটা রাজশাহী কলেজ। ওই কলেজ থেকে আমি 1952-তে বেরোলাম। ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে একটি মাত্র ইউনিভার্সিটি তখন। I stood first in first division with distinction. 1969-এর গণ অভ্যুত্থান আমাদের দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। আইয়ুব খানের বিদায় ঘণ্টা এই গণ অভ্যুত্থানে বেজেছিল। তার পরিবর্তে নতুন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণ করেন, এবং ক্ষমতা গ্রহণ করার পরপরই তিনি 1962 সনের সংবিধান বাতিল করেন। জাতীয় পরিষদ, প্রাদেশিক পরিষদসমূহ
নিষিদ্ধ করেন এবং 1970 সালে তিনি নির্বাচনের আশ্বাস দেন। 1970 সালে সেপ্টেম্বর অক্টোবরের দিকে দক্ষিণ বাংলায় বরিশাল, নোয়াখালী, খুলনা এবং চট্টগ্রামের দক্ষিণ দিকে যে ভয়াবহ ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা দেখা দেয়, তাতে প্রায় 10 লক্ষ মানব সন্তান, আমাদের বাংলাদেশের আদম সন্তান, তারা প্রাণত্যাগ করেন। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানের এই জনগণের দুর্দশার দিকে দৃষ্টি না দিয়ে বরং চীন ভ্রমণে যান। ফিরে এসে গোটা বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান মিলে যে ভয়ঙ্কর ক্ষোভের মুখে পড়েন তিনি, এবং এই প্রেক্ষাপটে নির্বাচন অক্টোবরে হওয়ার কথা ছিল, এটাকে পিছিয়ে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ঘোষণা করেন তিনি ডিসেম্বরের 7 তারিখে। আর জলোচ্ছ্বাস এবং বন্যা পীড়িত ব্যক্তিদের জন্য জানুয়ারির 17 তারিখে কিছু আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ইয়াহিয়া খানের একটা বড় অবদান বলব, তিনি ঘোষণা করলেন যে পূর্ণবয়স্ক সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে উভয় পাকিস্তান মিলিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, অর্থাৎ ওয়ান ম্যান ওয়ান ভোট। এই নীতি প্রথম তিনি নির্ধারণ করলেন। নির্বাচন অনুষ্ঠিত হলো। পাকিস্তানের সর্বপ্রথম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হলো। বাংলাদেশের প্রাপ্য 313টি আসনের মধ্যে 169টি বাংলাদেশের জাতীয় দল আওয়ামী লীগের অধীনে এলো। 169টির মধ্যে 167টি আসন। এর মূলে ছিল 1966 সালে যে 6 দফা দাবি দেওয়া উপস্থাপিত হয়েছিল পূর্ব পাকিস্তান থেকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তৈরি করা, তার লোকজনের মাধ্যমে তৈরি করা 6 দফা যে দাবি। এই 6 দফা দাবি এটা পশ্চিম পাকিস্তানিদের, বিশেষ করে পশ্চিম পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের আতঙ্কিত করে। তাদের ধারণা ছিল খুব জোর হয়তো আওয়ামী লীগ মোট আসনের শতকরা 60% পাবে। এখন শতকরা 100% যখন পেয়েছে, এখন এই ক্ষেত্রে মানে এই সমস্যাগুলোকে সামনে রেখে তারা নতুনভাবে ষড়যন্ত্র শুরু করে। 1971-এর 3 মার্চে যে জাতীয় পরিষদের অধিবেশন বসার কথা ছিল, 1 মার্চে প্রেসিডেন্টের ঘোষণা এলো যে এটা স্থগিত, পরবর্তী সময়ে জাতীয় পরিষদের অধিবেশনের তারিখ নির্ধারিত করা হবে। দুপুরের দিকে খবরটা প্রচারিত হলো রেডিওতে। এই খবর শুনে ছাত্র, শিক্ষক, আদালতের ব্যবহারবিদ, আইনজীবী, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ রাস্তায় নেমে আসে। 1971-এর 1 মার্চ আমরাও ক্লাস থেকে বেরিয়ে আসি, ছাত্ররাও ক্লাস থেকে বেরিয়ে আসে। তখন
6 দফার দাবিটা এক দফায় রূপান্তরিত হয়ে গেছে মার্চের 2 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিনের অফিসে ছাত্র নেতা আমাদের আসম আব্দুর রব স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে। 25 তারিখ রাত্রিকে আমরা কাল রাত্রি অথবা কালো রাত্রি হিসেবে চিহ্নিত করি। এই কালো রাত্রিতে 25 তারিখে ঢাকার বেশিরভাগ ক্ষেত্রেই এই রেল লাইনের পাশে যে বস্তিগুলো, আরও যে বস্তু আর একটু আগে ঢাকার বস্তিতে তাদের আক্রমণ পরিচালিত হয়। মানুষকে ভীত সন্তুষ্ট করাই যে পাকিস্তানিদের লক্ষ্য ছিল এটা বোঝা যায়। বহু ছাত্র তখন ছিল হলে, অনেকে চলে গেছে। ছাত্রদের মেরে তাদের মৃতদেহকে একটা পিরামিডের মতো সাজানো হয়েছে। অর্থাৎ প্রথমে 5 জন, তারপর 4 জন, তারপর 3 জন, 2 জন, এইভাবে একটা পিরামিডের মতো তৈরি করা হয়েছে। এই খবরটা দ্রুত গতিতে ছড়িয়ে পড়ল বিভিন্ন ক্যান্টনমেন্টে। মেজর জিয়াউর রহমান বন্দরের দিকে যাচ্ছিলেন। মেজর খালিকুজ্জামান, এখনও তিনি বেঁচে আছেন, তাকে থামালেন। থামিয়ে বললেন যে পাক বাহিনী সাধারণ মানুষের উপর নির্যাতন শুরু করছে, মেরে ফেলছে, এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল আক্রান্ত হওয়ার ফলে বহু শিক্ষক নিহত আহত হয়েছে। খালিকুজ্জামানের এই বক্তব্য শুনেই ওইখানেই তিনি চিৎকার করে ঘোষণা করলেন, উই রিভোল্ট, আমরা বিদ্রোহ করলাম। ফিরে এলেন। ফিরে এসে আশেপাশে বাঙালি সৈনিক যারা ছিলেন তাদেরকে ডেকে একসাথে চিৎকার করে বললেন যে উই রিভোল্ট। উই রিভোল্ট বলার মাধ্যমে মেজর জিয়া তিনি সর্বপ্রথম পূর্ব বাংলার অধিবাসীদের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে এই দুঃসাহসিক উচ্চারণ করেন, এবং তিনি মুক্তিযুদ্ধের পক্ষে সর্বপ্রথম অস্ত্র ধারণ করেন। জানজোয়া তার সিনিয়র লেফটেন্যান্ট কর্নেল, তাকে অ্যারেস্ট করে হত্যা করা হয়। তারপর 27 তারিখে অনেকের মতে, অনেকগুলো বই আছে, বইগুলো আমার কাছেও আছে, আগে যে বইটা বেরিয়েছিল 1972 সালে, মুক্তিযুদ্ধের 9 মাস, এখন আওয়ামী লীগের ইলেক্টেড সদস্য, নির্বাচিত সদস্য, সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের 9 মাস, সেখানে বিশদ বিবরণ আছে যে 27 তারিখে সন্ধ্যার সময় মেজর জিয়া এলেন, এবং যখন রেডিওতে ওই চত্বরে ঢুকলেন তখন আমরা আনন্দে আত্মহারা হয়ে পড়লাম। অন্তত একজন সৈনিক তো এসছেন। তিনি একটা রুমের মধ্যে ঢুকলেন, ঢুকে নিজেই ড্রাফট করলেন বাংলা এবং ইংরেজিতে। তার ঘোষণার মূল কথা যে বাংলাদেশ স্বাধীন। এই স্বাধীন বাংলাদেশকে আপনারা বিশ্ববাসীর কাছে তার আবেদন, আপনারা স্বীকৃতি দিন আমাদের স্বাধীনতা যুদ্ধে সহায়তা করার জন্য
সর্বপ্রকার সাহায্য, আনন নৈতিক এবং ব্যবহারিক পর্যায়ের সব যা কিছু প্রয়োজনীয়। A few days after the army crackdown, Major Zia announced to the world the plight of East Bengal. And once I was told about it, and having known the earlier background that the Pakistanis were out to kill our people, the civilian population and the Bengali army personnel. শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ কেউ উত্তর দিকে, কেউ দক্ষিণ দিকে, কেউ পশ্চিমে ভারতের দিকে যাওয়া শুরু করেন। যুদ্ধক্ষেত্রটা তখন স্তব্ধ হয়নি। জিয়াউর রহমানের নেতৃত্বে 27 তারিখ থেকে 17 এপ্রিল পর্যন্ত প্রবাসী সরকার গঠন হওয়া পর্যন্ত প্রথমে তিনি যে ঘোষণা দেন, স্বাধীনতার ঘোষণা, কী হিসেবে ঘোষণা দেবেন এই চিন্তা তিনি করেছেন এবং এই চিন্তা করে নিজকে প্রভিশনাল হেড অফ দি গভর্নমেন্ট এই হিসেবে প্রথম ঘোষণা, স্বাধীনতার ঘোষণা দেন বাংলাদেশ। I, Major Zia, declare independence of Bangladesh. তারপর, as provisional head of the state, I request all the nations of the world, all the people concerned, to help us to achieve our goal of an independent state. Good evening. Sharply contradictory reports continued flowing from the divided halves of Pakistan today, the West claiming the rebellion has been crushed, the East claiming that resistance is continuing. There are no Western reporters in the country, not sending out reports anyway, and everything is based on broadcast beamed by the West and East. The West claimed today that calm prevails throughout East Pakistan, where civil war broke out late last week, and that there were no untoward incidents today in Dhaka, the capital, or other cities in the province. But East Pakistan claimed that a Major Zia Khan had been named head of a temporary government, a new provisional government. This tends to support the Western claim that the leader of the rebellion, Sheikh Mujibur Rahman, is under arrest. But the East continues insisting that Mujib is at his revolutionary headquarters. এই বক্তব্য যখন তিনি দিলেন অ্যাজ হেড, প্রভিশনাল হেড অফ দি স্টেট, এটা লোকেরা হয়তো ভুল বুঝতে পারে যে এমনিতে আমরা সামরিক শাসনে আছি। একজন মেজর তিনি হেড অফ দি স্টেট বলে যখন দাবি করছেন, তখন আবার একটা সামরিক শাসনের মধ্যে যাব, জনসমর্থন আমরা নাও পেতে পারি। এই কারণে তাকে এই কথা বলার পর তিনি অনুভব করলেন যে দিস ইজ রাইট ফর আওয়ার সাকসেস ইন দিস ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এটা 27 তারিখের পরের দিন 28 তারিখে নতুনভাবে তিনি ঘোষণা দিলেন, on behalf of the great leader Sheikh Mujibur Rahman, I declare the independence of Bangladesh. এত বড় একটা ঘটনা যখন ঘটছে, নিজকে প্রভিশনাল হেড অফ দি স্টেট হিসেবে গ্রহণ চিহ্নিত করে যখন বক্তব্য রাখছেন, তখন তিনি সংবাদের পাঠক হন বা পাঠক হিসেবে বলছেন এই কথা যারা বলেন তারা হয় অর্বাচীন, অজ্ঞ, অথবা ব্যাপারটা মানে ধোয়াটে করার জন্য। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের ক্ষেত্র তৈরি করেন জিয়াউর রহমান নিজে। পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি এটা নতুনভাবে সৃষ্টি করেন আজকে বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া 1991 নির্বাচনের পর। গণতন্ত্র বলতে খুব সহজভাবে তিনি বলতেন যে একটা অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন
আর তো কিছু না। প্রত্যেক ভোটার যেন তার খুশি মতো প্রার্থীকে ভোট দিতে পারে, অর্থাৎ ভোটাররা যেন নিজের মন মতো নিজের প্রার্থীকে ভোট দিতে পারে। আর সুষ্ঠু অবাধ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, এইটাই একটা জনপদকে গণতন্ত্রের হাইওয়ে, গণতন্ত্রের রাজপথে উঠিয়ে দেয়। তার মতে এই দেশটা একটা বাগানের মতো, শত মত শত পথ, যেন এই বাগানে হাজারো ফুলের মতো সমন্বিত হয়ে চমৎকার একটা ব্যবস্থাপনা তৈরি হয়েছে। ধর্ম সম্পর্কে তার মধ্যম পন্থা ছিল। জামাতের মতো একেবারে ডানপন্থীও ছিলেন না তিনি, অনেকটা ধর্মে উদাসীন এরকমও ছিলেন না, অনেকটা মাঝামাঝি পর্যায়ে। যদি জিয়াউর রহমান অন্য কোনো কাজ না করতেন, এই গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনঃপ্রবর্তিত করার ক্ষেত্র তৈরি করায়, এইটাই করেই যদি তিনি মারা যেতেন অথবা এটা করেই যদি থেমে যেতেন, তাহলেও তার নামটা স্বর্ণাক্ষরে লিখিত হতো এই দেশের ইতিহাসে। কিন্তু তিনি ছিলেন ভয়ঙ্কর দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি। He was a statesman with a vision. এই স্বনির্ভর গ্রাম সরকারকে খুব শক্তিশালী করে, পাথরের মতো শক্তিশালী করে, বিদ্যুতের মতো চমৎকার করে সংগঠিত করে আমাদের সমস্যার সমাধান করতে হবে। এই জন্য বলছি যে তার মাত্র 1 বছর আগে ৭৪ যে দুর্ভিক্ষ হলো, এই দুর্ভিক্ষ যাতে না হয় এই জন্য তার কর্মক্ষেত্র তিনি বেছে নিলেন যে বাংলাদেশের ৬০-৬৫ হাজার গ্রাম ঘুরে ঘুরে দেখেছেন, গেছেন। গ্রামের মানুষরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলেন, ওই ল্যাঙ্গুয়েজে তিনিও প্রশ্ন করতেন, উত্তর দিতেন। নিজে কোনো কোনো ক্ষেত্রে হেঁটে চলে যেতেন তার অফিসার বড় বড় কর্মকর্তাদের সাথে নিয়ে। তার গোটা রাজনীতির মূল কথাটাই হলো মাটি আর মানুষ। মাটিকে উর্বর করতে হবে আর মানুষকে সৃজনশীল করতে হবে। তখন তিনি অন্য নেতাদের মতো হুকুমনামা জারি করার মতো কিছু না করে নিজে চলে যেতেন, গিয়ে বলতেন এবং কৃষককে নতুন বীজ, উত্তম বীজ বপনের পরামর্শ দিলেন। উত্তম বীজ যখন একবার ছোট হয়ে ওঠে, গজিয়ে ওঠে, তখন প্রচুর পানি সেচের মাধ্যমে তাকে বাড়িয়ে তোলা, সেচ পরিকল্পনা গ্রহণ করলেন। এই কারণে তিনি খাল কাটা বিপ্লব শুরু করলেন। ফসলে পোকামাকড় যেন না থাকে, অর্থাৎ সবুজ বিপ্লব বলতে আমরা যা বুঝি। হি ইনিশিয়েটেড দ্যাট গ্রিন রেভলিউশন ইন দি কান্ট্রি। ৭৫-এর ৭ নভেম্বর দায়িত্ব পেয়ে ৭৬, ৭৭, ৭৮-এর মধ্যে বাংলাদেশের চেহারা ফিরে গেল। অর্থাৎ যে দেশটায় দুর্ভিক্ষ হতো, না খেয়ে মানুষ মরত, এই দেশ থেকে ১৯৭৮ সালে নেপালে মানে টনকে টন চাল মানে রপ্তানি করা হয়েছে। ১৯৭৪ সালের যে দুর্ভিক্ষ, এইটাই প্রকৃত প্রস্তাবে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড বা তার সরকারের যে জনপ্রিয়তাতে ঢল নামে, মানে এই ঘটনা না ঘটলে হয়তো ওই রকম এক করুণ ঘটনা নাও ঘটতে পারত। রংপুর থেকে গোটা রাস্তায় পাবনা, বগুড়া হয়ে ঢাকা শহর পর্যন্ত মানে কঙ্কালসার মানুষের, মানে আমরা মিছিল দেখেছি আর কি। মিছিল বলতে মানে
সারি সারি লোক বাড়িতে বাড়িতে যাচ্ছে, একটু ফ্যান দেবেন বা এই কথা বলে। ছোট্ট একটা দেশ আমাদের, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ। এই 56,000 বর্গ মাইলে বসবাস করি আমরা প্রায় 16,160,000,000 লোক। দেশ গার্মেন্ট একটা ছিল, ওই দেশ গার্মেন্টকে সামনে রেখে তিনি অনেক কটা গার্মেন্ট ফ্যাক্টরি করার জায়গা করে দিলেন চিটাগং, ঢাকার আশেপাশে সবগুলো মিলিয়ে, যেটা আমাদের ইনকামের, জাতীয় ইনকামের সিংহভাগ। এর ভিত্তি তিনি রচনা করেন। তৃতীয় পদক্ষেপটা আরও মারাত্মক। যখন সাধারণ মানুষ, ছেলেপেলেরা লেখাপড়া শিখে কাজ পাচ্ছে না, আধা শিক্ষিত অথবা ইন্টারমিডিয়েট লেভেলের লেখাপড়া জানা ছেলেপেলেদের প্রথম পাঠালেন মাত্র 8,000 ছেলেকে সৌদি আরবে। মধ্যপ্রাচ্যে তার জনপ্রিয়তা ছিল মারাত্মক। ইরান যুদ্ধের মধ্যস্থতাকারী তিনি। যখন তিনি দায়িত্ব পেলেন 1975-এর 7ই নভেম্বর, বাংলাদেশ তখন নিঃসঙ্গ, একাকী, বন্ধুবিহীন। বাংলাদেশকে ঘুরতে হচ্ছে, আবর্তিত হতে হচ্ছে ইন্দো সোভিয়েত, সোভিয়েত এবং ভারতের যে কক্ষপথ, এর বাহিরে যাওয়ার কোনো পথ নেই। তিনি এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলেন। যখন একটি রাষ্ট্রের জন্ম হয় মুক্তিযুদ্ধের মাধ্যমে, তখন ওই রাষ্ট্রের গতি বিভিন্ন পর্যায়ে দুর্দম গতি সম্পন্ন হয়ে ওঠে রাষ্ট্রটি। আসলে তাই হয়েছিল। ছোট্ট ক্ষুদ্র পরিখা অথবা গুহা ঘর থেকে পৃথিবীময় ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন দেশ ভ্রমণ করা শুরু করলেন। জাপান গেলেন, মালয়েশিয়া গেলেন, চায়না ট্যুর করে এলেন, ইউরোপে গেলেন, কানাডা, যুক্তরাষ্ট্র, মানে পৃথিবীর সব জায়গাতে ঘোরাফেরা করে বাংলাদেশকে ওই সংকীর্ণ গুহা পথ থেকে উদ্ধার করে উঠিয়ে নিয়ে আসলেন এখানটা পৃথিবীময় ছড়িয়ে পড়ার জন্য। এর ফলও হলো, বিশেষ করে মধ্যপ্রাচ্য বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে প্রত্যেকটি রাষ্ট্র, 57টি রাষ্ট্রে মুসলিমরা মেজরিটি, এদের সহযোগিতায় 1978 সালে জাতিসংঘের যে সিকিউরিটি কাউন্সিল, নিরাপত্তা পরিষদের নির্বাচনে বাংলাদেশ বিজয়ী হয় অর্থনৈতিক পরাশক্তি জাপানকে হারিয়ে 1985-এর 7-8 ডিসেম্বরে, যখন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার উদ্বোধন করা হয়, তখন শতমুখে দক্ষিণ এশিয়ার প্রত্যেক রাষ্ট্রনায়ক, সরকার প্রধান মুক্ত কণ্ঠে জিয়াউর রহমানের অবদানকে স্বীকৃতি জানিয়ে নিজেরা ধন্য হয়েছেন, জাতি হিসেবে আমাদেরকে ধন্য করেছেন। দক্ষিণ এশিয়ার একেবারে পূর্বে ছোট্ট রাষ্ট্র বাংলাদেশ। রাষ্ট্র ছোট হলে হবে কি, নেতৃত্বের মান ছিল অনেক উঁচু। এই উঁচু মানের নেতৃত্বের ফলে এখান থেকেই দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা বিনির্মাণের নির্দেশনা প্রক্রিয়া সূচনা হয়। পদ্মা নদীর পানি বাংলাদেশ যেন তার যথার্থ অংশ পায়, এই ব্যাপারটা ওই 1977-এ অনুষ্ঠিত কমনওয়েলথ অনুষ্ঠানে ওই সিদ্ধান্ত গৃহীত হয়। তাঁর এবং ভারতের প্রধানমন্ত্রী দেশাইয়ের মাধ্যমে চুক্তি ঠিক না, আলোচনা হয়, 45 মিনিটের আলোচনা হয়। ওই 45 মিনিটের আলোচনার মাধ্যমে পানি সম্পর্কিত মন্ত্রণালয়ের প্রধান তিনি এখানে এলেন এবং ভারতের প্রধানমন্ত্রীও এলেন। চুক্তি স্বাক্ষরিত হলো এবং ওই চুক্তিটা মডেল চুক্তি। মডেল এই অর্থে বলি যে বাংলাদেশ
সর্বনিম্ন পর্যায়ে সব সময় একটা পরিমাণ পর্যন্ত পানি পাবেই। আর তৃতীয় থার্ড একটা 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 ভিজিলেন্স যেন থাকে, এটা দেখার জন্য জাতিসংঘ দেখবে এই ব্যবস্থাটা হয়। তারপর তিনি চিন্তা করলেন যে এই কাজগুলো যেটা করছি, মানে এই কাজগুলো যাতে ভবিষ্যতে হারিয়ে না যায়, এই জন্য দল গঠনের চিন্তা করেন তিনি। 1978 সালে জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এই দল তৈরি করেন। দল তৈরি করার আগে দলের কর্মসূচি হিসেবে ওই 19 দফা, সঠিকভাবে বলতে হলে একটা দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক নেতা। এই দেশের আজকে যে রূপ যেটা আমরা দেখছি আর কি, এই রূপটার সৃষ্টিকর্তা কিন্তু জিয়াউর রহমান। তিনি বিশ্বাস করতেন যে জনসাধারণই সকল ক্ষমতার উৎস। সংবিধানেও লেখা আছে আমাদের। দুর্নীতির বহু ঊর্ধ্বে ছিলেন তিনি, এবং কিছু রাষ্ট্রের কোনো কিছু ব্যবহার করার ক্ষেত্রে কত সাবধান, এমনকি তার পরিবার, তার ছেলেও যে বড় গাড়িটা ব্যবহার করবে এক্ষেত্রেও তার বলা ছিল যে আমার বইগুলোতে লেখা আছে। এক ভদ্রলোক মানে লিখেছেন আর কি, যে তিনি গেছেন এক বাড়িতে, বেশ কিছু লোকজন, তো উনি ঢুকে পড়েছেন আর কি। এক মহিলার কাছে পানি খেতে চাইলেন, যে এক গ্লাস পানি। তো এক গ্লাস পানি এলো বটে, কিন্তু তখন বললেন যে একটু লেবু নেই, লেবু থাকলে তো ভালো হতো। যে লেবু তো নেই, তো তা উনি বললেন যে বাড়ির পাশে পিছনে ঘরের মাজাতেই তো যেখানে জায়গাটুকু, এখানে একটা লেবু গাছ লাগানো যায়। পেঁপে গাছ লাগাননি। আর তারপর এই কথাবার্তা বলতে বলতে মানে অন্য লোকেরা এসে জানতে পারলো যে হি ইজ দ্য প্রেসিডেন্ট। তখন মহিলা মানে চমকে উঠে বললেন যে বাবা, এর পরের বার যখন আসবেন তখন লেবু গাছও দেখবেন, পেঁপে গাছও দেখবেন, এবং আরও মানে আমার সবটা মিলিয়ে কী করবো। তখন এইভাবেই তিনি কথাবার্তা বলতেন, এবং এভাবে কথা বললে মানে তার অন্তরে ঢুকে যায়, মানে এখান থেকে বেরিয়ে আসা যায় না। তো একটা কথা মনে রাখা দরকার, যে তিনিই কিন্তু সর্বপ্রথম নারীদের বিভিন্ন পর্যায়ের চাকরিতে ইনভলভ করেন। সামরিক বাহিনীতে পর্যন্ত নারীদের নিয়োগের ব্যবস্থা করেন, পুলিশ বাহিনীতে নারী, গ্রাম রক্ষী বাহিনীতে নারী, বিভিন্ন প্রশাসনিক যে স্তরগুলো আছে সেগুলোতে নারী। এই নারীদের ক্ষমতায়ন, এটা তার একটা প্রিয় আইটেম ছিল। বাংলাদেশ যে ছোট দেশ না, অর্থাৎ শুধু 56,000 বর্গ মাইল মাটি, এটাই বাংলাদেশ না, এর বাইরে যে সমুদ্র, বঙ্গোপসাগর, তার একটা বিরাট অংশ বাংলাদেশের অংশ। এই জন্য একটা প্রোগ্রামই করেছিলেন, ভালো ভালো ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করেছে, তাদেরকে দেশটা কত বড়, কোন কোন অংশগুলো তার দেশ, এবং এই দেশের জন্য তাদের ভালোবাসা, দেশপ্রেম, এটা জাগ্রত করার জন্য জাহাজে করে তিনি 2 দিনের প্রোগ্রাম করে ঘুরিয়ে নিয়ে এসেছিলেন। আরেকটা ব্যাপার চিন্তা ভাবনা তখন থেকে করতেন, যে অর্থনৈতিক অগ্রগতি একটা পর্যায় পর্যন্ত পৌঁছলে এই সমাজে হত দরিদ্র বহু সংখ্যক ব্যক্তি আছে, পার্সেন্টেজ করে বললে
20% হতে পারে, 25% হতে পারে, বয়োবৃদ্ধ, তারা যেন সমাজের বোঝা হিসেবে চিহ্নিত না হন। তাদের সময় তারা কাজ করেছেন এবং তাদের কাজের ফলেই আমরা আজকে এই পর্যায়ে এসেছি। সুতরাং তাদেরকে যথার্থ তাদের অবদানকে মূল্যায়ন করে তাদের যতটুকু সুবিধা দেওয়া সম্ভব, এটা জাতির কর্তব্য। যে তিনি চেয়েছিলেন যে বিরাট জনসমষ্টি বাংলাদেশের, এই জনসমষ্টি মানে বয়োবৃদ্ধ থেকে শিশু পর্যন্ত প্রত্যেকেই যেন লেখাপড়ার সাথে পরিচিত হয়, প্রত্যেকেই যেন লিখতে পারেন, পড়তে পারেন, অন্যের সাথে কমিউনিকেশন, যোগাযোগ রাখতে পারেন। বিদেশিও মানে কেউ থাকলে তার সাথে কথা বলার জন্য যে মিনিমাম অন্য একটা ল্যাঙ্গুয়েজ ইংরেজি জানার দরকার, এই ব্যবস্থা মানে তিনি করেছিলেন। এই জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কথা বলা হয় এবং এমন একটা ব্যবস্থা করেছিলেন যে ফাইনাল পরীক্ষা ম্যাট্রিক হোক, এসএসসি বা এইচএসসি হোক, তার আগে তাকে 6 মাস মানে বাধ্যতামূলকভাবে ওই শিক্ষাক্ষেত্রে সময় দিতে হতো আর কি। এবং এর ফলে বহু সংখ্যক লোক লেখাপড়ার দিকে স্বাক্ষর হয়েছে, অর্থাৎ নিরক্ষরতার থেকে মুক্ত হয়েছে। এখন 21শে পদক বা স্বাধীনতা পদক দেওয়ার রীতি যোগ্য ব্যক্তিদের, এই প্রক্রিয়া তিনি সূচনা করেন। শিক্ষকদের বিভিন্নভাবে শ্রদ্ধা করতেন এবং তার আমলে কোনো শিক্ষক বেইজ্জত হয়েছেন এরকম নমুনা একটিও কোথাও খুঁজে পাওয়া যাবে না। আধুনিক বাংলাদেশে এই আধুনিক কথাটা যে ব্যবহার করছি, এই আধুনিকতা বিনির্মাণের ক্ষেত্রে তিনি ছিলেন পথপ্রদর্শক। জাতিকে যদি অগ্রগতি অর্জন করতে হয় তাহলে ছেলেদের সাথে সাথে মেয়েদেরও কাজ করতে হবে একইভাবে, একই কাজ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের চাকরি তিনি দিয়ে গেছেন মেয়েদের, তখন থেকে শুরু হয়েছে। আর্মি, সামরিক বাহিনীতে মহিলাদেরকে সংশ্লিষ্ট করার প্রক্রিয়া পথপ্রদর্শক তিনি। কৃষকদের বড্ড বেশি ভালোবাসতেন তিনি এবং কৃষকদের সাথে যখন কথা বলতেন মিটিংয়ে, ছোট হোক বড় হোক, কৃষকরা যে কথা বোঝেন, বুঝতে পারেন, ওইভাবেই ওই ভাষায় কথা বলতেন। এই ছিল আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাঁর প্রতি হাজার সালাম, শ্রদ্ধা। তার এই ছোট্ট জীবনে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে দায়িত্ব গ্রহণ 1975-এর 7ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে একটার পর একটা বিভিন্ন পর্যায়ে যে কর্মসূচি তিনি গ্রহণ করেন, যে কর্মসূচির মাধ্যমে যে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব বা মন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছিলেন তলাবিহীন ঝুড়ি, সেই তলাবিহীন ঝুড়ি তার শত ছিদ্র বন্ধ করার পর একটা অগ্রবর্তী অর্থনৈতিক এবং বিভিন্ন পর্যায়ে অগ্রসরমান একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। আজকে অনেকটা পাশ্চাত্যের লোকেরা বিস্মিত হয় যে হাউ কুড বাংলাদেশ ডু ইট। যেদিন
তিনি ইন্তেকাল করেন তার পরের দিন তো ঢাকাতে যে জানাজা হয়, এই জানাজায় কত লোকের উপস্থিতি হয়েছিল এখন পর্যন্ত সেই সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি। সবাই মিলে চোখের পানি ফেলতে ফেলতে ঢাকা শহরের আবার বৃদ্ধ বনিতা উপস্থিত হয়েছিল, ওই একটি কারণে যে তিনি সবাইকে ভালোবাসতেন, বিশেষ করে বয়োবৃদ্ধ, নারী, শিশু এদেরকে।